ডারহামে যাবে, একটা 5 উইকেট নিবে, কিছু রান করবে, হি উইল রিডিসকভার হিজ লাভ ফর দ্য গেম অ্যাগেন। বাই দ্য টাইম রবকি গন, তারপরে ব্রেন্ডন ম্যাককালামও গন, নতুন কোচ এসে তারপর ডারহামে তার সাথে দেখা করতে যাবে। ওইটা কিন্তু সে নিজে মারামারি করে নাই আসলে বিস্টলের এটাই হোক, মানে he was involved actually. হ্যাঁ হি ওয়াজ ইনভলভ, মানে কারফিউ। বাকি সময় হচ্ছে আইপিএল কোনো একটা বড় ফ্র্যাঞ্চাইজির সাথে থাকলে সেটা এসএ টি20তেও সার্ভিস দিল, এরপর আবার বিগ ব্যাশেও। Well, সাইফুল্লাহ ভাই, স্যার বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস ইন্টারন্যাশনাল ক্রিকেটার থাকতেছেন না, হাউ ডু ইউ ফিল? না ফিলিং আসলে মিক্সড হওয়ার কথা, মানে একদিক থেকে স্যাড অবশ্যই হওয়ার কথা, আরেক দিক থেকে লাস্ট কিছুদিন যে ঘটনা ঘটেছে সেটা শুধু মানে এই নিউজিল্যান্ড সিরিজের সময় না, অ্যাশেজের পর থেকে সব কিছু মিলিয়ে মানে ইউ ক্যান ফিল যে সামথিং ইজ গোয়িং অন, সামথিং ইজ নট রাইট। হ্যাঁ, সেদিক থেকে আসলে একরকমের কী বলবো, না এটাকে রিলিফ বলা যায় না, কিন্তু ওই বলে না যে ইনএভিটেবল হওয়ার কথাই ছিল। শেষটা হয়েছে বেশ ড্রামাটিক ওয়েতে, ক্যামেটিক ওয়েতে, সেটাও একদিক থেকে হওয়ারই কথা ছিল। তার ক্যারিয়ার ট্র্যাজেক্টরি যেরকম, তার ক্যারিয়ার যেরকম, পারসন ইজ দ্য ক্যারেক্টার হি ইজ। হ্যাঁ, দ্য ক্যারেক্টার হি ইজ, দ্য পারসন হি ইজ, দ্য ক্রিকেটার হি ইজ। হ্যাঁ, তাতে আসলে এরকম না হইলেই বোধহয় অবাক হতে হতো। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। মানে স্টোকসের আগে মোস্ট ড্রামাটিক এরকম রিটায়ারমেন্ট বা সব কিছু তাদের হয়, মানে ইংলিশ বা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্ষেত্রে আসলে এরকম হয়। অ্যালিস্টার কুক, তারপরে স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস, তো এই তিনজনের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো তাহলে মানে এত বেশি ক্যামেটিক ওয়েতে রিটায়ারমেন্ট যার করার কথা সেই সেভাবে করেছে আর কি। যদিও যে ভাই এখন তোমাকে আরেকটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনটা শোনো, মানে আমাকে করবে হোয়াটস দ্য কোশ্চেন জুবাইর ভাই? কি জানি আমি কি কোশ্চেন করবো। না মানে ফিরবে কবে? না ফিরবে আর কবে, ওইটা তো ফিরবে কবে, এখন সে ওই সবাই কথা বলতেছে, তো আমিও এটা বলবো। ডারহামে যাবে, একটা 5 উইকেট নিবে, কিছু রান করবে, হি উইল রিডিসকভার হিজ লাভ ফর দ্য গেম অ্যাগেন। বাই দ্য টাইম রবকি গন, তারপরে ব্রেন্ডন ম্যাককালামও গন, নতুন কোচ এসে তারপর ডারহামে তার সাথে দেখা করতে যাবে। দেখা করে তারপর তাকে বলবে যে তখন কনভিন্স করে ফেলবে, তখন ওই মঈন আলী টাইপ একটা ঘটনা হবে। আর যদি এটা নাও হয় সে যদি স্যাবাটিক্যাল চলতেই থাকে, তাহলে নেক্সট ক্যাপ্টেন মনে করো যে এখন মনে করেন হ্যারি ব্রুকই তো, তাই না? সে যদি হয় সেক্ষেত্রে ওই অ্যাশেজের আগে দিয়া, যেমন লাস্ট অ্যাশেজের আগে, হোম অ্যাশেজের আগে যে মঈন আলীকে ও মেসেজ দিছিল, ব্রুক তারপর স্টোকসকে মেসেজ দিব, তারপর সে এসে 2টা ম্যাচ খেলে দিয়ে যাবে। এটাও কি ইনএভিটেবল না, সাইফুল্লাহ ভাই? এক্ষেত্রে আসলে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, স্টোকসের এই ঘটনা ধরো আগে ঘটেছে, ওয়ানডে থেকে তার রিটায়ারমেন্টটাও ওরকম ছিল, সেটা বেশি দীর্ঘস্থায়ী হয় নাই। আবার 23-এর ওয়ার্ল্ড কাপের জন্য ফিরে এসে আবার এরপরে আর খেলে নাই। কিন্তু এই আরেকটা জিনিস, কিন্তু সেম জিনিস অ্যালিস্টার কুকের ক্ষেত্রে হয়েছে। সে মানে উনি এসেক্সে ফিরে গেছেন, গিয়ে ওখানে রানের পর রান করতেছেন, খেলতেছেন, ইংল্যান্ড ওপেনার পাচ্ছে না, হ্যাঁ, এবং বরাবর কথা হচ্ছে, কিন্তু তার কিছু নাই, হেলদোল নাই, কাউন্টি ক্রিকেট খেলে, কিন্তু তারপর যখন মনে হলো যে হ্যাঁ এটাও এনাফ হয়েছে, শেষ, এখন এসে বিবিসিতে কাজ করতেছে। সো মানে স্টোকসের ক্ষেত্রেও যে মানে স্টোকসের এর আগে যেটা হয়েছে বা জুবাই যেটা বললো সেটাই হবে, সেটা হওয়ার চান্স খুব বেশি আছে বলে মনে হয় না। চান্স অবশ্যই আছে, হ্যাঁ থাকতেই পারে, কারণ মানে দুষ্টামি করে বললাম, বাট যত বেশি এই আলোচনাটা হচ্ছে এখন, এটা তো শুধু আমি বলতেছি না, এটা সবাই বলতেছে, ইংল্যান্ডের সব রিপোর্টার, সব সাংবাদিক, সব জায়গা থেকে একই কথা বলতেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে ও যে ধরনের পার্সোনালিটি, আর যেই রিসেন্ট ইভেন্টগুলো হয়েছে সেগুলোর পরে আমার মনে হয় না এই আলোচনা আরও বেশি তাকে করবে যে না, আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক অ্যাগেন। সো এইটা হওয়ার সম্ভাবনাই বেশি। বাট আর এখন 35, তার সামনে হিউজ টাইম পড়ে আছে ফ্র্যাঞ্চাইজি শপিং করার জন্য। তার জন্য যে মাল্টি ফ্র্যাঞ্চাইজ ইভেন্টওয়ালা কন্ট্রাক্টগুলো থাকবে, টেবিলে থাকবে, সেগুলো তো বিরাট লুক্রেটিভ। যেটা সে ইংল্যান্ডের কন্ট্রাক্টটাও তো অনেক লুক্রেটিভ ছিল, বাট আমি মনে করি যে তার চেয়ে সিরিয়াসলি লুক্রেটিভ কন্ট্রাক্ট তার জন্য অপেক্ষা করবে আর কি ফ্র্যাঞ্চাইজি ওয়ার্ল্ড। এক্ষেত্রে আমি ধরো মানে স্টোকসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, মানে সে তো খুবই অল ইন টাইপের ক্রিকেটার,
মানে মাঠে কোনো কিছু রেখে আসে না সে, হ্যাঁ, অথবা বাইরে কোনো কিছু রেখে মাঠে নামে না। সেক্ষেত্রে মানে ক্যাপ্টেন্সির যে টোল, যখন ক্যাপ্টেন্সির অ্যাডেড প্রেশার, এমনিতেই সে সব কিছু দিয়ে দিবে এরকম একটা ব্যাপার, ক্যাপ্টেন্সি আরও তার কাছ থেকে একরকম যে ড্রেন করে বের করে নিয়েছে। মানে এই জিনিস আবার মানে সে যখন ওই জিনিস আবার চিন্তা করবে যে যদি কখনো রিথিঙ্ক করে যে হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফিরবো, তখন কিন্তু তাকে মানে এই মেমোরিগুলা বা এই জিনিসগুলা তাকে অনেক বড় একটা বাধা তৈরি করবে আর কি। কারণ স্টোকসের মতো ক্রিকেটার বা এরকম যারা আটমোস্ট লেভেলে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। কারণ অন্য ফ্র্যাঞ্চাইজি বা যেটাই বলো যদি এক্সপ্লোর করেও, সেখানেও তো আসলে অনেক কিছু ডিমান্ড করবে। কারণ স্টোকস যদি খেলে তাহলে নিশ্চয়ই তার প্রাইস ওরকম হবে, হলে তার কাছ থেকে পারফরমেন্সের এক্সপেকটেশনও ওরকম হবে। সেটা করতে করতে দেখা যাবে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও আসলে খুব বেশি দিন খেলতেছে না। সেটা হইতে পারে, ফ্র্যাঞ্চাইজি চালায় যাবে আমার কাছে মনে হয়। আর একটা জিনিস আমার কাছে মনে হয়, তার ফুল ক্যারিয়ার তুমি যদি খেয়াল করো, একটা জিনিসই সে মানে টিক করে নাই আর কি, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-20 ক্রিকেটটা কখনোই অত গুরুত্ব পায় নাই তার কাছে, দরকারও হয় নাই, তারপরে সে ওয়ার্ল্ড কাপ উইনার। কিন্তু ওই যে ফ্র্যাঞ্চাইজ প্লেয়ার, মানে আইপিএল এর তো একবার আইপিএল সেঞ্চুরি আছে, ওই একটা মানে একটা পুনে ওয়ারিয়র্স না, উপরের দিকেও হ্যাঁ মানে পেইড উপরের দিকে ছিল। ওই 1-2 বছর যখন ওই চেন্নাই সুপার কিংস ছিল না, নতুন একটা টিম আসছিল, স্মিথ ছিল একই টিমে, তো মানে ওখানে আর কি যে একটা ব্যাপার ছিল। এরপরে আর কি ওই যে মনে হয় নাই যে কখনো এটাই তার মানে সবচাইতে সিরিয়াস আর কি, যেমন অন্যরা ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা যেটা নিয়ে নিচ্ছে, যে এখন ওই সময়টা পাবে আর কি। তুমি চিন্তা করো, এখন সে কাউন্টি খেললো ফর ফান, আর বাকি সময় হচ্ছে আইপিএল কোনো একটা বড় ফ্র্যাঞ্চাইজির সাথে থাকলো, সেটা এসএ টি-20তেও সার্ভিস দিল, এরপর আবার বিগ ব্যাশেও, সামনে তো বিগ ব্যাশ প্রাইভেটাইজেশনের আলাপ আসতেছে। তো মানে ওই বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো এখন তার ইয়েটা হবে আর কি। আর যেহেতু ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, আর বোলিং তো এখন মানে ইংল্যান্ডের টাকাই তো সার্জারিগুলো করছে আর কি, এখন ওইটার বেনিফিট ফ্র্যাঞ্চাইজি পাবে আর কি, বুঝছো, ওই কন্ট্রাক্টেড আর কি। সেটাই, ফ্র্যাঞ্চাইজিতে একটা আনফিনিশড বিজনেস আসলে রয়ে গেছে। হ্যাঁ এটাই। এটা নাসির হোসেন লাস্ট কোন হেডিংয়ের টেস্ট নাকি নটিংহ্যামের টেস্ট হইলো না, নিউজিল্যান্ডের সাথে ফাটাই দিল পুরা জনি বেয়ারস্টোও মিলে, 19-20 মনে হয়, কোট আনকোট বাস বলে শুরু। হ্যাঁ যাই হোক, তুমি এটা পুল করো নাই কেন? হ্যাঁ তো যেটা হ্যাঁ জনি বেয়ারস্টো বলতেছিল, তো বেয়ারস্টো পিটাইছে ওদিন, বাট ওই উইনিং শটটা সেদিন আবার স্টোকস নিছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। নাসির হোসেন বলতেছিল যে বেন স্টোকস এমন একটা ক্রিকেটার, হি জাস্ট লাভ টু বি ইন দ্য সেন্টার স্টেজ। এটা মানে সো এই যে ধরেন মানে একটা অ্যাশেজ জিতাইলো, রিটেন করলো, ওই বাস বলের শুরুটা বলেন, 19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, টেস্টের কথা বলতেছি, অ্যাশেজ না, টেস্টের কথাই বলতেছি। মানে ইউ নো ভাই, ওইটা তো পুরো ইমমর্টাল বানাই দিচ্ছে আর কি, সাইফুল্লাহ ভাইদের ইমমর্টাল বানাই দিচ্ছে ওইটা, যাক ওইটা অন্যদিকে চলে যেতেছে আমরা। না যাক, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, না গেলে পডকাস্ট বড় হয়ে যাবে আরো। যেটা বলতেছিলাম যে ওই যে সেন্টার স্টেজে থাকা, এই ক্যারেক্টারের আসলে কতটা মিস করবে ইংল্যান্ড, আপনার কি মনে হয়? কারণ ওই সেদিন পোস্ট ম্যাচে আর্চার দেখলাম একটু ইমোশনালি হয়ে গেছে, সে বলতেছে যে আমার একটু সময় লাগবে কপ আপ করতে, যে স্টোকস ড্রেসিং রুমে নাই, ফ্রেন্ড হারাইলাম, এই ইমোশনাল কথাবার্তা বলতেছিল আর কি। তো আপনি তো ইংল্যান্ডের ওই ক্রিকেটের ট্রাজেক্টরি এটা একদম যুগ থেকে দেখতেছেন, এত বয়স না, যত বয়সী হোক মানে দেখতেছেন, আমার জুবার ব্যাটসে নিশ্চয়ই বেশি দেখছেন ইংল্যান্ডের ইয়া। সো এখান থেকে আপনার ইয়েটা কি, যে ইংল্যান্ড আসলে ওই একজ দ্য ফরম্যাটস বা যে ফরম্যাটই খেলতো সব কিছু মিলায়, স্টোকসের সার্ভিসটা কতটা মিস করবে লাস্ট মানে 2 বছর ধরে তো আসলে অ্যাক্টিভ বলতে গেলে টেস্টেই ছিল। হ্যাঁ, এখন টেস্টেই অবশ্যই সবচেয়ে বড় অভাবটা তার ফিল হবে, কারণ ওয়ানডে আর টি-20 এমনিতেও ইংল্যান্ড কেন, এটা ইন্টারন্যাশনাল একটা কমন এখন ফেনোমেনা, সব টিমই এটা স্ট্রাগল করতেছে যে মানে স্কোয়াডকে অ্যাসেম্বল করা রেগুলার মানে টাইম মতো আর কি। সেক্ষেত্রে স্টোকসের অভাব অবশ্যই বোধ করবে, কারণ সেটার ইমিডিয়েট এক হচ্ছে যে ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। হ্যাঁ, এর আগে কিন্তু এই আলোচনা ছিল না। কুক তো ক্যাপ্টেন্সি ছাড়াই কিছুদিন খেলেছেন, হ্যাঁ, তার জায়গায় রুট ছিল, এরপরে রুট ছেড়ে দেওয়ার পরে ইমিডিয়েটলি মানে স্টোকস হবে, এটা একরকম ছিলই, যদি তখন কলটা এরকম ছিল, যদি স্টোকস রাজি হয় আর কি, না হলে তখন ইসিবি ঝামেলা করতে হতো কাকে দিবে। কিন্তু এখন হ্যারি ব্রুক আছে, কিন্তু যেসব ঘটনার মানে পিছে স্টোকসকে আসলে চলে যেতে হলো, বা যদিও সে বলতেছে যে অ্যাশেজের পর থেকে আসলে ঝামেলা, এবং সেটা মানে ব্রুকের ঘটনাও তো আসলে আরও আগের থেকে, অ্যাশেজের আগের থেকে। আচ্ছা, লাস্ট ইনসিডেন্টটা না হইলে কি মনে হয় যে চালাইতো স্টোকস আরও কিছুদিন? সেটা এখন এই সামারটা কন্টিনিউ হয়তো করতেও পারতো, এই জিনিসটা একরকম মানে ক্যাটালিস্ট করছে, মানে এটাই একদম এটার কারণেই সিদ্ধান্তটা নিয়েছে, অ্যাটলিস্ট
সে এটা বারে বারে বলার চেষ্টা করতেছে যে সেরকম নয়। হ্যাঁ, কিন্তু এই জিনিস অবশ্যই ক্যাটালিস্ট করছে, কারণ এইখানে ওই ইসিবির যে টপ ম্যানেজমেন্ট তাদের যে রোলটা প্লে করার কথা ছিল বা স্টোকস হয়তো যেটা আশা করছিলেন সেই জিনিসটা যদি করতো তাহলে হয়তো অ্যাটলিস্ট এই সামারটা খেলতো। এরপরে যদি হইতো তাহলে ঠিকঠাক, তাহলে তো অ্যাশেজ, কারণ এমনি তো খুব বেশি আসলে খেলে না। এবং জুবাই যেটা বললো যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও নাই। হ্যাঁ, এবং তার আরও একটা ব্যাপার হচ্ছে তার মানে শেষ ফেসিয়াল যে ইনজুরি, হ্যাঁ মানে ওই ডারহামের নেটে যে ইনজুরিটা আসলে কতটা সিভিয়ার এই ব্যাপারটা নিয়েও কথা আছে। তার ইনজুরিগুলো কিন্তু এরকমই হয় না, মানে কতখানি লিন হয়ে যায়, কত কিছু হয়ে যায়। জুবাই জামান আমাকে কদিন পর বলে কেন শুকাইছে কেন শুকাইছে, বেসিক্যালি তো তার হাঁটু আসলে ওই জিনিসটা নিতে পারবে না বা নিতে পারে না। আর যেহেতু সে মানে বোলিং ছাড়া আসলে সে খেলবে না, এটা একরকম খেলছে, বাট সে ওই জিনিসটা করতে পারবে না যে আমি বোলিং করতেছি না শুধু ব্যাটিং করে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। এখন ইংল্যান্ডের যে অ্যাবসেন্স সেটা অবশ্যই ফিল করবে। এখন শেষ পর্যন্ত হয়তো হ্যারি ব্রুককেই ক্যাপ্টেন্সি দিতে হবে, সেক্ষেত্রে এখন আবার তার উপর 3 ফরম্যাট গিয়ে পড়তেছে, সেই প্রেশারটা কিন্তু অন্যরকম। কারণ ইংল্যান্ডের সর্বশেষ 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল কে, তোমাকে কিন্তু মনে করতে হবে ওই সময় অ্যালিস্টার কুক। এরপরে 3 ফরম্যাটে একজন ক্যাপ্টেন ছিল না, কারণ একটা লম্বা টাইম মর্গান, তারপরে হচ্ছে বাটলার, মানে ওই পাশে ওইখানে ব্রুক, এদিকে তো রুট ছিল, স্টোক ছিল। হ্যাঁ, সো এই 3 ফরম্যাট এবং সব কিছু। হ্যাঁ, ওইখানে আরেকটা বেনিফিট মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, ইংল্যান্ডের ক্ষেত্রে তাদের ওই চ্যালেঞ্জটা অ্যাটলিস্ট ফেস করতে হয় না যে তাদেরকে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাবে না, কারণ তারা এনাফ পরিমাণে মানি তাদেরকে দেয়। যেমন হ্যারি ব্রুক গতকালকেও বলছে যে আমি যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেছি না, সো আই এম কমিটেড টু প্লে ফর ইংল্যান্ড। কিন্তু এই জিনিসটা তার ক্যারিয়ারের যে মানে সে এখন যে পর্যায়ে আছে, এখন এটা হতে পারে যে ক্যাপ্টেন্সির রেসপন্সিবিলিটি আসলে তাকে আরও বেস্টটা বের করে আনতে পারে। আর না হলে ওই আলোচনা ঘুরে ফিরে ওইখানে চলে হবে, স্টোকস কবে 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 ফিরবে। আরো স্পয়েল চাইল্ড না হ্যারি ব্রুক, হ্যাঁ হ্যাঁ তাই না? তারা নিয়ে তো সব সমস্যা শুরু নিউজিল্যান্ডে। হ্যাঁ তো 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 এখন দেখা যাক আর কি, বাট ফিনোমিনাল ট্যালেন্ট। মানে মানে যখন আপনি হ্যারি ব্রুক থাকে ক্রিজে ব্যাটিং করতে দেখা যায়, হ্যাঁ ফিনোমিনাল ট্যালেন্ট। মানে আর এইটা 3 ফরম্যাটে মেনটেন করা সেম টেম্পোতে একদম ইনসেইন। আর বেশ কিছু 50 সিরিজ অফ 50s আসতেছে কিন্তু সেঞ্চুরি আসতেছে না। বাট তার অ্যাভারেজ একটা লোকের অ্যাভারেজ এই ব্যাস মানে এরকম বোলিং ডমিনেন্ট এরায় তার অ্যাভারেজ অলরেডি 55+ সামথিং, মানে এরকম ইনসেইন ট্যালেন্ট। সো ওইটার সমস্যা তো কখনোই ছিল না ট্যালেন্ট রিলেটেড, কন্ট্রাকচুয়াল আমার একটা ইয়ে আছে যে এখন মনে করেন যে আইপিএল রেভিনিউ শেয়ার করে 22 থেকে 23%। এটা অন্যান্য মেজর ওয়ার্ল্ডের লিগের তুলনায় খুবই কম। মানে ইউরোপ কি জানি ইংল্যান্ডের যে ফুটবল লিগটা সেটা তো মনে হয় 40%। তারপরে NBA 32-35%। আপনি যদি এই রেভিনিউ শেয়ারিংটা নেক্সট সাইকেলে ব্রুক 26 তাই না, এখন নেক্সট সাইকেলে যদি 28% বা 30-র কাছাকাছি যায় বা লেট 20s-এ যায়, তাহলে আমি শিওর যে ইসিবির যতটাই লুক্রেটিভ কন্ট্রাক্ট হোক না কেন, ইংল্যান্ড অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে যতটাই চলে যাবে, মানে এটা লুক্রেটিভ থাকবে না তখন যেই অফারটা দেওয়া হবে তখন ওটা ইংল্যান্ড মানে ও তো আরেকটা মানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যদি আইপিএল যদি আরেক দফা বাড়ায়, পে স্কেল যদি আরেক দফা বাড়ায়, দেন ইটস গন। তখন ব্রুক টাইপের প্লেয়াররা বা প্যাট কামিন্স বা ওনারা যারা আছেন এই টাইপের, তখন কি নিউজিল্যান্ডের মতো কন্ট্রাকচুয়াল ভাবে আগাইতে হবে যেভাবে কন্ট্রাক্ট যে ক্যাজুয়াল কন্ট্রাক্ট অনেক কিছু আছে প্রিমিয়ার লিগে যেরকম হয় তখন তখনকার ফিউচারটা কিন্তু অন্যরকম। এটা লং কন্ট্রাক্টে চলে যেতে পারে একদম। তখন এই হ্যারি ব্রুকের এই কমিটমেন্ট কীভাবে থাকবে বা ইংলিশ গেমের কী ফিউচার হবে বা অস্ট্রেলিয়ান ক্রিকেটের কী ফিউচার হবে, ওইটা ডিবেটেবল ওই টাইমটা। আর এখন আমি এটা বলতেছি এই কারণেই যে হ্যারি ব্রুক 26, ও কিন্তু স্টোকসের মতো 35। স্টোকস ওই স্টোকসের সামনে ওই সামনে 5 বছর পড়ে আছে, হ্যারি ব্রুকের সামনে আরও 10 বছর পড়ে আছে। তো ইংলিশ ক্রিকেট বোর্ডগুলো কীভাবে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন দিবেন, 3 ফরম্যাট ক্যাপ্টেন দিবেন কি না, অথবা মানে মাল্টি ফরম্যাট ক্যাপ্টেন দিলে কাকে দিবে, কে আছে ইংল্যান্ডে লঙ্গা ফরম্যাটে ক্যাপ্টেন্সি নেওয়ার মতো, এগুলো অনেক লম্বা আলোচনা সামনে দেখবেন যে অনেক ফ্যাসিনেটিং আলোচনা আছে আর কি, স্পেশালি ফাইন্যান্স রিলেটেড আর কি। মানে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই।
রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। আপনি স্টোকসের বোলিং নিয়ে লিখছিলেন সেদিন, যেদিন অবসর ঘোষণা করে। এটা যদি সাম আপ করেন 6 ওভার 7 ওভার 8 ওভার 9 ওভার 10 ওভার 11 ওভার 12 ওভার মানে তারপরে নাম্বার গোজ অন, মানে আমি নতুন বলেন না স্টোকস মিডল ওভারে আপনি লাগবে। চিন্তা করেন আমার middle কাছে over এ। যখন আর্চার ইনজুর্ড ছিল, আর্চার যখন অ্যাভেলেবেল ছিল না, তখন সে আর্চারের রোল প্লে করতো ওই টিমে। জিমি অ্যান্ডারসন আর ব্রড তো আর বাউন্সার পারবে না। আর্চারের রোলে প্লে সে বাম্পার রোলটা প্লে করতো, নীল ওয়াগনার ফিল্ডিং সাজায়। তারপর যখন মনে করেন অ্যান্ডারসন নাই, সে বল করতে হবে বা উপরে উপরে, তখন সে উপরে উপরে বল করবে। বল আউটসুইং, ন্যাচারাল আউটসুইং তো আছেই, তারপর ভিতরে আনবে রিভার্সিং। Reversing তার আছে। রিভার্সিং স্পেল চিটাগাংয়ের, এটা আমি তো জীবনও ভুলবো না। ইংল্যান্ডে ইংল্যান্ডের বাংলাদেশের যেটা- বাংলাদেশের এগুলো আন্ডাররেটেড, কাজ ইংল্যান্ডের প্লেয়ার বাংলাদেশে আসছে খুব একটা টকড অ্যাবাউট না, হ্যাঁ। কিন্তু মানে ওই স্পেল প্লাস এখানে যে সেঞ্চুরিটা করছিল 2016 সালে, One পুরো day-তে। সারা গা ভিজে গেছে, যেটার সাথে টাইমের সাথে স্লেজিং করছিল সে হ্যাঁ, match-টা। হ্যাঁ। ওই আন্ডাররেটেড ওয়ান ডে সেঞ্চুরিটা, মানে ওই সেঞ্চুরি এই বাংলাদেশে সে যা করছে ওই ট্যুরে, ওগুলো মানে হ্যাঁ, গ্রেটনেসের define করে ইন্ডিকেশন, ফেলছে, মানে ইন্ডিকেশন। তখন তো ভেরি আর্লি ইন হিজ ক্যারিয়ার, তাকে 2015 ওয়ার্ল্ড কাপ খেলা স্কোয়াডে রাখা হয়নি, এটা আমার কাছে খুবই হাস্যকর লাগতেছিল তখন যখন আমি আলাপ করতেছিলাম। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আলাপ করতাম, স্টোকসের মতো প্লেয়ারের আগে নেই জীবনেও, অ্যাডিলেডে আমরা জিতি না যদি স্টোকস ওই ম্যাচে থাকে। হ্যাঁ, ওখানে ক্রিস ওকসের জায়গায় মনে করেন বেন স্টোকস ব্যাটিং করতেছে, ইমাজিন করেন কি হবে। ঠিক আছে, বুঝতেই পারতো। তো তারপরে 2013 সালের ওই সেঞ্চুরি, এটা তো আমি কয়দিন পর দেখি। ওই যে- কিছু ইনিংস আছে জয়সূর্যার, কিছু ইনিংস আছে কয়দিন পর থেরাপির জন্য দেখি। হ্যাঁ, ফাটা উইকেটে। আর সেই হচ্ছে যে ফাটা উইকেট, মানে আপনি কিন্তু ওই 2013 পরে ওই রকম উইকেট ওয়ার্ল্ড ক্রিকেট আর দেখছেন? না, আমি কোথাও দেখি না। না, পুরনো ওয়াকা, ওয়াকাতে আছে। ওল্ড ওয়াকা। ও হ্যাঁ। এখন তো ওই তো পার্থ স্টেডিয়াম পুরো ওল্ড ওয়াকা। যাই হোক, তো তুমি চিন্তা করো ওই রকম উইকেটে এরকম ইনসেন, মানে কি বলবো। আর ওই সিরিজে একজন জনসনের সামনে ওই পিরিয়ডে ওই 12 টেস্ট 13 টেস্ট যে জনসন ওই পিরিয়ডে যে হ্যাঁ। খেলছে, ওই পিরিয়ডে সাউথ আফ্রিকার সাথে একটা টেস্ট সিরিজ ছিল, ইংল্যান্ডের সাথে ওই অ্যাশেজ। ওখানে মনে হয় হাসিম আমলা আর ও ছাড়া মনে হয় কেউ সেঞ্চুরি করে, সরি হাসিম আমলা, এবি ডিভিলিয়ার্স আর বেন স্টোকস, এই তিনজন ছাড়া আর কেউ সেঞ্চুরি করেনি। মানে আপনি চিন্তা করেন, আর এর মধ্যে হচ্ছে যে ওই দুইজন ছিল ক্যারিয়ারের পিকে পিকে, হ্যাঁ। সাউথ আফ্রিকার হোমে, আর এই হচ্ছে যে রুকি নিজের সেকেন্ড টেস্ট খেলতেছে। মানে আমি যখন দেখছিলাম ওই ইনিংসটা, আমার কাছে মনে হচ্ছে যে মানে ইংল্যান্ড কিছু একটা পাইছে, যেটা হচ্ছে মানে এটা যদি তারা প্রিজার্ভ করতে পারে, এটা নেক্সট 10 ইয়ার্সে কি দিবে তাদেরকে। আলটিমেটলি মানে হ্যাঁ, সব দিকে। আমরা ফ্লিন্ট অফ দেখে বড় হয়েছি, কিন্তু ফ্লিন্ট অফ কখনো কোনো মাল্টিন্যাশনাল ট্রফি জিতায় নাই বা কিছু। সে টেস্ট এরিনায় অনেক সাকসেসফুল ক্রিকেটার ছিলেন। এখনও যে ভাইব, মানে এখন আমরা যেই মানে চার্মটা পাই ফ্লিন্ট অফের কোনো একটা স্পেল দেখতে গেলে বা ব্যাটিংয়ের পারফরমেন্স দেখতে গেলে, 2005-এর মেমোরি ইয়ে করতে গেলে, সেটারও ছাড়া যাইতে পারে কেউ, এবং সেটা আবার ট্রফিতেও ট্রান্সলেট করবে ইংল্যান্ডের জন্য, এটা কখনো চিন্তা করিনি। বেন স্টোকসকে দেখে মনে হয়েছিল যে এটা হইতে পারে, এবং সেটা ইভেনচুয়ালি 6, 7, 8 বছরের মধ্যে হয়েছে। ফ্যাসিনেটিং না আসলে এরকম একটা ক্যারেক্টার পাওয়া তো বোথামের পর থেকে, মানে ফ্লিন্ট অফের কথা তো আসছেই, অনেক সময় লেখাটাও পড়তাম এরকম যে সরি, যে বোথামের যে অরা ছিল, যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, যে বিফি ডাকনাম ছিল আমার বোথাম, না যে বিফির ক্যারেক্টার এরকম মাঝে ব্যানও হয়েছিল ড্রাগস নিয়ে, আবার কাম ব্যাক করছে অ্যাশেজ দিয়েই। তো কোনো একটা লেখা পড়ছিলাম জানি এরকম ক্রিকেট ফর কোনো একটা সাইটে, যে ও যখন কামব্যাক ম্যাচটা ছিল তখন হচ্ছে একটা মনে হচ্ছিল যে একটা রেড কার্পেট বিছাই দিছে, এসে পারফর্ম করতেছে। তো স্টোকসে ধরেন এই যে এরকম মাঠের বাইরের কাহিনী, পাবে যায় মারামারি করা, ওটা মনে হয় কোনো একটা হোমোসেক্সুয়াল কাপল ছিল ব্রিস্টলে যেটা হয়েছিল আর কি, তো কামব্যাক করলো, ফিরলো। সো এখানে আসলে আপনি সাইফুল্লাহ ভাই দুজনের মধ্যে সিমিলারিটি পান কোনো ক্যারেক্টার পারফরমেন্স সব কিছু মিলে? না, কিছুটাও সিমিলারিটি আছে, আবার ডিসিমিলারিটিও আছে। এক হচ্ছে এরাটা তোমাকে দেখতে হবে, কারণ বোথামের এরাটা ডিফারেন্ট। আর ক্যাপ্টেন্সির ব্যাপারটা অবশ্যই দুজনের মধ্যে একটা পার্থক্য। ক্যাপ্টেন্সি দুজনকেই দেওয়া হয়েছিল, বোথামকে কিন্তু 81-এর অ্যাশেজের মাঝপথে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র ক্যাপ্টেন্সি করানোর জন্য মাইক ব্রেয়ারলিকে আনা হয়েছে। ক্রিকেট কিন্তু তখনও ওই যুগে আসে যে সে শুধুমাত্র স্পেশালিস্ট ক্যাপ্টেন হিসেবে, কারণ তখন বোথামের সঙ্গে ইস্যু ছিল, বব উইলিসের সঙ্গে ইস্যু ছিল, তাদেরকে ম্যানেজ করা, এটার জন্য একজন মাইক ব্রেয়ারলি দরকার ছিল, এবং ওই কারণেই কিন্তু হেডিংলি, হ্যাঁ, এবং সব কিছু ব্যাপার ওটাতে শুধুমাত্র বোথামের পারফরমেন্স না, ওখানে কিন্তু বব উইলিসের পারফরমেন্সও অন্যরকম। হ্যাঁ, তো বোথাম আর স্টোকসের মধ্যে শুধু নয়, যে কোনো ধরো মানে এই টাইপের অলরাউন্ডার, ওই তখন ইমরান খানের জীবনেও তো আসলে হ্যাঁ ওই হিসেবে হয়তো স্টোকসের মতো কন্ট্রোভার্সি নাই,
কিন্তু কম তো নাই, হ্যাঁ না না মানে অ্যাটলিস্ট ওই এলিমেন্টগুলো তো ছিল। আসলে এই জিনিসগুলা থাকেই, কারণ না থাকলে এই টাইপের ক্যারেক্টার হয়ে ওঠা একটু কঠিন একরকম। আর বোলিংয়ের ক্ষেত্রে যেটা আছে, ধরো বোলিংয়ের আরেকটা স্পেল তার আছে কেপটাউনে 2020 সালে, শেষের 3টা উইকেট। কিন্তু সাউথ আফ্রিকা ওই যে তখন কিন্তু ওই কাজগুলো সাউথ আফ্রিকা করতো, যে ওই যে ব্লকাথন বলে না, যে 220 বল খেলে 60-70 রান করবে বা 33-34 রান করবে, এটা কিন্তু তাদের পারে বিরা যেটা দেখা গেছে হাফ হেভিট ছিল। ইন্ডিয়াতে হাসিম আমলারা একটা করা শেষে গিয়ে অল আউট হয়েছিল, এটাতেও এই টেস্টেও তাই ছিল। সেদিনই মানে কালকে কে জানি বলতেছিল, জস বাটলার, হ্যাঁ জস বাটলার ছিল, যে হ্যাঁ সবাই হয়তো স্টোকসের ক্ষেত্রে হেডিংলি বা এই টাইপের ব্যাটিংয়ের কথা বলবে, বাট তার বোলিংয়ের এইরকম স্পেলগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন না যে 3-4 ওভারের স্পেলে এসে মানে ইনসেন ফ্লিন্টফ যেটা করতো, মানে আনপ্লেয়েবল সব ডেলিভারি করে যাচ্ছে বা এরকম কিছু একটা ব্যাপার, উইকেট নিয়ে একদম শেষ করে দিল। স্টোকসের কিন্তু ব্যাপারটা এরকম না। স্টোকস তখন ওই নীল ওয়াগনার মোডে, হ্যাঁ মানে মেশিন জাস্ট অন দ্য সেম স্পট, তুই কতখানি ধৈর্য রাখতে পারিস, মানে ব্যাটসম্যানকে সে তখন এই মেসেজ দেয়। ধরো কেপটাউনেও সে তখন বোলিং করেছে 90 mph, মানে কনস্ট্যান্ট। তো তার মানে কি, শুধুমাত্র ধরো ওই যে জুবাই তখন যেটা বলতেছে যে আর্চারের রোল সে, অথবা নীল ওয়াগনারের মানে ওই টাইপের রোল, যখন যে রোলটা দরকার পড়বে, যখন টিম যেটা চাইবে। এবং ক্যাপ্টেন হিসেবে সে যদি ক্যাপ্টেন না হয়, তাহলে তার কাছ থেকে বল নেওয়াটা খুবই টাফ কাজ ছিল, সেটা জরুরকে অনেকবার করতে হয়েছে আর হ্যাঁ। বোথাম আর স্টোকসের মধ্যে কিছু ব্যাপার আছে, কিন্তু অবশ্যই বোথামের খেলা তো আর আমরা সরাসরি দেখি নাই বা সব কিছু নাই, যতটুকু করেছি দেখছি। কিন্তু ওই জুবাই একটু আগে এগেইন যেটা বললো যে ট্রফি জেতানো বা এই টাইপের ব্যাপারগুলোতে আসলে, কারণ হ্যাঁ এবং ক্যাপ্টেন্সির যে ইস্যুটা, মানে ধরো হ্যাঁ এই জিনিস আরও হয়তো আলোচনা হবে, যে বাস বল থেকে শুরু করে সব কিছু যেখানে শুরু হলো, মানে যাদের এগেনস্টে শুরু হলো সেখানেই হয়তো শেষ হলো, কিন্তু স্টিল একটা তো ব্যাপার, মানে যে জিনিসটা আসলেই তোমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এটা হয়তো সমালোচকরা বা তর্কের ক্ষেত্রে কেউ বলবে আরে এই জিনিসটা অস্ট্রেলিয়া কবে করছে, অমুক করছে তমুক করছে, কিন্তু নট দ্য সেম জিনিস না। সো এরকম একটা জিনিস করা, ইমপ্লিমেন্ট করা, এবং হ্যাঁ কিছু ব্যাপার যদি হয়তো এরপরে যদি কোনো ম্যানেজমেন্ট এসে এটার একটা বেটার ভার্সন ইমপ্লিমেন্ট করতে পারে, হ্যাঁ অ্যাশেজেও কিন্তু ব্যাপারটা অলমোস্ট, ধরো হ্যাঁ সবাই হয়তো বলবে রেজাল্টটা খুবই ওয়ান সাইডেড, কিন্তু ইফ পার্থ কুড হ্যাভ গন দ্য আদার ওয়ে, ইট কুড হ্যাভ গন আইদার ওয়ে, হ্যাঁ মানে ফার্স্ট টেস্টটা, তাহলে কিন্তু সিনারিও ডিফারেন্ট হতে পারত না। এগুলা এই যে বললাম, এই জিনিসটা এমন না যে হ্যাঁ এটা হইতোই, কিন্তু ব্যাপারটা এরকম ছিল, হ্যাঁ অবশ্যই ফল্টি সিস্টেম, তাদের প্রিপারেশন নিয়ে একগাদা প্রশ্ন আছে থাকবেই, এবং সেটার ধরো তাদের পক্ষে হয়তো কিছু যুক্তি আছে, অনেক কিছু ব্যাপার আছে, এবং ঝামেলাটা কিন্তু শুরু হয়েছে বেসিক্যালি তার আগের থেকে। আর খুবই স্বাভাবিক, তুমি ইংলিশ বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলে তোমার ক্যারিয়ার ডিফাইন করবে অ্যাশেজ। বাট সাইফু, তুমি হয়তো হালকা টাচ করে গেছো, তুমি অত বেশি মানে ইয়ে করো নাই যে ট্যাকটিক্যাল যে ইনপুটটা সে টেস্ট ক্রিকেটে আনছে না সেটা মানে এইটা আপনি চিন্তা করেন, মানে বোথাম আর ইয়াতে ইভেন ফ্লিন্টফ তারা কিন্তু ক্রিকেটার চেঞ্জ করে নাই। আমি এইটুকু বলতে পারি যে বেন স্টোকস, ব্যানর ম্যাককালাম, তারা হাউএভার ফল্টি ইট ওয়াজ বেসবল, নতুন করে চিন্তা করতে হ্যাঁ মানে শুধু চিন্তা করতেন না, আপনার বড় টিমগুলা গট বেটার অ্যাট ইট। আপনি ট্রাভিস হেড বিকেম ট্রাভিস হেড, ঋষভ পান্ত বিকাম ঋষভ পান্ত। টেস্ট ক্রিকেটটা মানে নাম্বার 5 ডিফাইন করতেছিল লাস্ট 5-6 ইয়ার্স, নাম্বার 5 ব্যাটাররা, এদিকে হ্যারি ব্রুক, এদিকে ঋষভ পান্ত, এদিকে হচ্ছে ট্রাভিস হেড, ওইদিকে সাউথ আফ্রিকায় মাকরাম, ওই টাইপের প্লেয়ার যারা আসছে, ভেরেনে যে উইকেট কিপার, একটা অ্যাটাকিং প্লেয়ার। বাংলাদেশ বলতে গেলে আমরা বলতে পারি বাংলাদেশ ইজ রাইজিং টেস্ট নেশন, বলতে পারি লিটন দাস সিমিলার রোল। বাংলাদেশ চুজ করতেছে একটা অ্যাগ্রেসিভ ওপেনার, সেখান থেকে বের হয়ে সেভাবে চিন্তা করতেছে। এটা প্রত্যেকটা টিম, অন্য দেশের ওই রিসোর্সেস ছিল, অ্যান্ড দে স্টার্টেড বিং ডাবল ডাউন করা শুরু করছে ওই ট্যাকটিকে। তারপরে ইয়াসসি জয়সওয়াল যেভাবে ব্যাটিং করছে টেস্ট, হ্যাঁ আপনি চিন্তা করেন ওটা তো জাস্ট একটা মানে ইনজেকশন ছিল, বাট কনস্টান্স। কিন্তু আপনি চাইবেন যে অস্ট্রেলিয়া এখন যদি মানে চাইবে যে কুপার কর্নালি টেস্ট ক্রিকেটটা খেলুক, আর কর্নালি যেভাবে খেলে সেভাবে খেলুক। এই জায়গায় যে ক্ল্যারিটি, এই ক্ল্যারিটিটা আসছে আফটার বাজবল।
যে ইট ওয়ার্কস। আপনি দেখাইছে যে লেফটি ওপেনারটা নাম কি জানি তোমাদের, বেন ডাকেট কনস্ট্যান্টলি দেখাচ্ছে যে এটা কাজে দেয়। আর আপনি আর সবাই পুরো দুনিয়া ওয়েট করতেছিল কিভাবে ওয়াবল বল সামলাবে, এই ওয়াবল বলের এরা কিভাবে ডমিনেট করে রান করবে। বাস বল ওয়াজ দ্য আনসার। হ্যারি ব্রুকের অ্যাভারেজ, হ্যাঁ ঠিক আছে, উইকেট সামনে আসলে অ্যাভারেজ 33-তে নাইমা আসে, কিন্তু সে কিন্তু ওই দেখাইছে উইকেট যখন পিছে থাকে, তুমি যখন ব্যাস বলে বোলিং করবা, ওয়াবল সিম করবা, আই উইল স্টেপ আউট, কিভাবে এক্সপ্লোর করতে আমি হবে আমার। আই উইল স্মাদার দ্য সিম বাই অ্যাটাকিং। মানে আমি বল পূরণও করব মেরে, হ্যাঁ এই গোল করার জায়গায় এই সাইকেল, হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সিমটা পূরণ করবো তত তাড়াতাড়ি ওভাল বল হবে, মানে তো ডিমিনিশ হয়ে যাবে আর কি। এই ট্যাকটিক, এভাবে এই ট্যাকটিক্যাল থিঙ্কিংটা এভাবে আপনি চিন্তা করেন। হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে নিউজিল্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট টিম যারা আর কি সবার আগে এটা কাউন্টার করতে পারছে। নিউজিল্যান্ড বিং এ সিরিয়াসলি ট্যাকটিক্যাল টিম, তারা ওই যে 2022-23-এর যে ট্যুরটা ছিল, যেটা আর কি নীল ওয়াগনার, ওই যে জিমি অ্যান্ডারসন যে লাস্ট বলে এক নিতে পারেন ওই চেষ্টায়, ওই সিরিজে এই উইকেট কিপার সামনে এসে তাদের ওয়াটলিং ছিল কি না ইয়ে ছিল এখনকারই ব্লান্ডল হ্যাঁ সবাই সামনে এসে কি স্টাম্পের সামনে এসে তাদের ওই স্টেপ আউটটা ডিস্টার্ব করছে। এবারও সেম মেথড ইয়ে করছে। এই টাইমে হয়তো ট্যাকটিক্যালি অন্যান্য টিমগুলো যেভাবে আরও এনরিচ হয়েছে, ওইটার ক্রেডিট আপনাকে দিতে হবে। আমি বলতে পারি যে টেস্ট ক্রিকেটের ট্রেজেক্টরি হিউজ ওয়েতে চেঞ্জ করছে 2018 পরে। ওই ইয়েটা ওই কি জানি ওয়াবল সিমের যেই সব বলাররা যখন ডেডিকেটেডলি ওয়াবল সিম ইউজ করা শুরু করছে, আর এরপর ওইটার কাউন্টার যদি কিছু হইতো সেটা হচ্ছে ওইটার কাউন্টার যে অবশেষে বের করতে পারছে, এবং অন্যান্য বেটার টিমগুলো এটা আরও বেটার হয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের আরও বেটার হয়েছে থ্রু ব্যাসবল আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড তারা হয়তো ডাবল ডাউন করে নাই যতটা স্টোকস আর ম্যাককালাম করছে, বিকজ অফ দেয়ার অবভিয়াস ফ্লস, কারণ তাদের জো রুট তো একটাই। ইন্ডিয়ার হয়তো এরকম 3-4 জন আছে, হয়তো অস্ট্রেলিয়ারও 2-3 জন আছে এই মুহূর্তে, কিন্তু ওদের জো রুট একজনই। কিন্তু ওদের বাকি যারা আছে সবাই হচ্ছে যে হোয়াইট বল জাঙ্কি। তো তাদের ওই হোয়াইট বল, ওই যারা এক্সিস্টিং সেট আপ আছে তাদের দিয়ে যতটুকু বেটার করা যায় সেটাই করছে। বাট স্টোকস ম্যাককালাম, স্পেশালি স্টোকস ডেফিনেটলি চেঞ্জ টেস্ট ক্রিকেট, এটা বলতে হবে। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। এখানে ধরো আরেকটা ব্যাপার আছে, ধরো মিডিয়া প্লেজ এ বিগ রোল, হ্যাঁ সব কিছুর ক্ষেত্রে। ধরো বাসবলের মানে আকাশে তোলার ক্ষেত্রেও যেমন ধরো একটা মিডিয়ার ব্যাপার আছে, ইংলিশ মিডিয়ার তো আছে। হ্যাঁ নিচে নামানোর ক্ষেত্রেও এখন যেমন সবাই বিরক্ত, হ্যাঁ এটা আরও আগের থেকে বিরক্ত। যখন ধরো রেজাল্ট আসতেছে না তখন অবশ্যই বিরক্ত, কারণ ব্রিটিশ মিডিয়া এরকমই। হ্যাঁ হ্যাঁ ধরো সেম জিনিসটাই সে যদি ম্যাককালাম বা অন্য কেউ, হ্যাঁ সে নিউজিল্যান্ডের মতো কোন টিম, তারা নীরবে নিবৃত্তের, হ্যাঁ এই টাইপের জিনিসপত্র তারা কিন্তু করে যায়। হ্যাঁ বাসবল টাইপের হয়তো এত এরকম না, বাট এই টাইপের ট্যাকটিক্যাল জিনিসপত্র, সব কিছু জিনিসপত্র তারা যখন নীরবে নিবৃত্তে করে যাবে, তুমি জাস্ট খালি দেখবা যে মানে রেজাল্ট আসতেছে, তুমি একটু অবাক হবা কই থেকে হলো রেভলিউশনটা, কীভাবে হলো। ধরো ইন্ডিয়া কি হোয়াইট ওয়াশ করে আসতেছে, এরকম ঘটনা। এখন ইংল্যান্ডে গিয়ে এতদিন পরে সিরিজ জিততেছে। হ্যাঁ নিউজিল্যান্ড তাদের ব্যাপারগুলো এরকমই। যারা ধরো তুমি মানে ওয়েবসাইটে গেলে একটা নিউজের মতো করে তারা প্রেস রিলিজ দিয়ে দেয়, তাদের কাছ থেকে তো তুমি ওইটাই এক্সপেক্ট করবে। ইংল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা ধরো আরেকটা ব্যাপার আছে, যে বাসবলের মতো এরকম কিছু একটা জিনিস না হলে আসলেই তাদের টেস্ট ক্রিকেট ঝামেলায় ছিল, হ্যাঁ অন্য লেভেলের ঝামেলায় ছিল। যেটা ধরো মর্গান এসে হোয়াইট বলে যে জিনিসটা করেছে, সেই জিনিসটা কেন? কারণ দিন শেষে ভাই আর কোনো ওয়ে ছিল না, মানে ধরো ইসিবি বা ওই টপ নচ থেকেও এই জিনিসে কিন্তু গ্রিন সিগন্যাল তো অবশ্যই দিয়েছে। সেই গ্রিন সিগন্যালটা দেওয়ার কারণও কিন্তু হচ্ছে এইটা যে তাদের কাছে আর কোনো কিছু নাই। মানে জুবাই যে ট্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলোর কথা বললো, এর বাইরেও কিন্তু ধরো হ্যাঁ মানে এই সিস্টেমে প্লেয়ার আছে হচ্ছে এগুলাই প্লেয়ার আছে যে যারা হচ্ছে যে মর্গানের সিস্টেমের রেখে যাওয়া প্লেয়ার, যারা হোয়াইট বল। এবং ধরো আরেকটা ব্যাপার আছে, ধরো বেন ডাকেট, জ্যাক ক্রলি, হ্যাঁ ডাকেট তো 2016 সালে এখানেও খেলে গেছে, হ্যাঁ এখানেও ডেবিউ হলো মনে হয়, কিন্তু তখনও সে ছিল হচ্ছে ওয়ান অফ দোজ ওপেনার, মানে অ্যাডাম লাইথ, বেন ডাকেট, ওই সে অ্যাডাম লাইথের ওই পাইপলাইনে আসে যে অ্যালিস্টার কুকের একটা ওপেনিং পার্টনার দরকার। কিন্তু যখন বাসবলের এই ব্যাপারটা, তখন কি আসলে তার শুরুর থেকে এই খেলাটাই খেলার কথা ছিল, সে ইংল্যান্ডের ওই সিস্টেমে পারতেছিল। তার মানে কি, তার মানে সিস্টেমটা বদলাতে হবে।
এখন দিন শেষে এখন এসে তুমি যখন রেজাল্ট পাচ্ছ না তখন অবশ্যই ফ্ল আছে, সব কিছু আছে, কিন্তু এখনো হ্যাঁ এবং 50+ উইনিং রেশিও। মানে স্টিল ধরো ওই শুরুতে যেমন 13টার মধ্যে 11টার মধ্যে হ্যাঁ 9টা না মানে ধরো বাসবল মানে স্টোকস ম্যাককালাম এরার শুরু বাসবলের কথা ওটার হিসেবে তো ওই যে মানে ডিক্লাইন হয়েছে না, সাকসেস রেটটা ধরো এখন 33 পয়েন্ট সামথিং, হ্যাঁ এই টাইপের ব্যাপার। কিন্তু যেটা বলতেছি যে এই সিস্টেমটা বা এই ব্যাপারগুলো আসলে তো ধরো একটা কনটেক্সট থাকে, হ্যাঁ, এবং এখন এসে যখন হচ্ছে না বা কিছু ব্যাপার, কিন্তু কয়েকটা তো ধরো এর বাইরেও আলোচনা আছে যে স্টিল তোমার হোয়াইট বল ক্রিকেট সামনে ধরো সামনের বছর ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সো আবার হচ্ছে ওই ফোকাসটা মানে এটা কিন্তু ধরো শুধুমাত্র ইংল্যান্ড না, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখতেছো না, তারা বাংলাদেশে এসে তো ওয়ানডে সিরিজ হারলো, টি-20 তারা এখনও পায়ের নিচে আসলেই মাটি খুঁজে পায়নি, কারণ তারা টি-20 কী করবে মাঝে মাঝে কনফিউজড হয়। সো এই জিনিসগুলা ইন্ডিয়ার ক্ষেত্রে কেসটা হয়তো ডিফারেন্ট, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখো তাদের একটা ওয়ার্ল্ড ট্রফি জেতার জন্য কতদিন ওয়েট করতে হলো, তাদের যে টিম, তাদের যে ট্যালেন্ট, হ্যাঁ মাঝখানে ওই টিম নিয়ে আমি এটা সব সময় সব জায়গাতেই মানে যে কোনো আলোচনাতেই আমি বলি যে অ্যাটলিস্ট আরও 3-4টা তাদের জেতার কথা ছিল। তুমি এই ট্যালেন্ট পুল এই জিনিস অন্য যে কোনো টিমকে দাও যাদের সিস্টেম আছে ওই রকম, কারণ কি, কারণ এতদিন পর্যন্ত এসে সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে একদম টিম থেকে বাদ দিয়ে দিবে, সেই রকম সিদ্ধান্ত তো ইন্ডিয়া এর আগে নেয় নাই, তাই না? এর আগ পর্যন্ত তাদের জিনিস হ্যাঁ জোর করে একটা প্লেয়ারকে টি-20তে খেলাইতে হবে, জোর করে একে খেলাইতে হবে, ওকে খেলাইতে হবে, এই করে করে কি হলো, কোহলি টেস্ট থেকে রিটায়ার করলো, বুঝলে না? মানে সো ফ্ল তো আসলে সবখানেই কম বেশি সব রকম আছে, কিন্তু হ্যাঁ একটু আগেও ধরো এই বাসবলের ক্ষেত্রে আমি অত ডিটেল বলি নাই, কারণ জিনিসটা যেহেতু স্টোকস বা সব কিছু, বাট হ্যাঁ স্টোকসের সাথে তো এই জিনিসটা ব্যাপার রিসেন্টলি আসলে ম্যাককালামের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে আসলে কি হয়েছে এটা তারাই বলতে পারবে, কিন্তু কিছু একটা হয়তো এটা সব মিলাই আসলে স্টোকসের এরকম একটা সিদ্ধান্ত। না কিছু বলার নেই, ইউ উইল বি রিমেম্বার্ড ফর চেঞ্জিং টেস্ট ক্রিকেট ফর বেটার। এটা আমি এটা 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 সবসময় মনে থাকে, তার সবচেয়ে বড় লেগেসি হবে এটা। আপনি আপনি এখন যে ধরনের টেস্ট ক্রিকেট দেখেন, আমরা অনেক মানে অনেক ডিবেট করি না টেস্ট ক্রিকেট হেলদি কিনা বা কোন জায়গায় কেমন। টেস্ট ক্রিকেটের বেস্ট ফেজ যাচ্ছে হচ্ছে যে গত 6-7-8 বছর। আপনি হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে সাইফুল ব্রিফলি মেনশন করছে ব্লক হাতন রিলেটেড স্কিলটা হয়তো টেস্ট ক্রিকেট থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, রেজিলিয়েন্স হয়তো কোয়েশ্চেন করতে পারেন প্লেয়ারদের রেজিলিয়েন্স নিয়ে, বাট আপনি টেস্ট ক্রিকেট অন্য দুই ফরম্যাটের চেয়ে বেশি দেখেন। মানে এইটা আমি মানে আগে ছোটোবেলায় বড় হওয়ার সময় এরকম ছিল না। আমি জানতাম যে মাহেলা জয়বর্ধনে 30 করছে, মানে হচ্ছে যে এখানে 250 হবে। আমি জানি যে সাঙ্গাকারা এখানে 350 করবে, আমি জানি যে রাহুল দ্রাবিড় না আউট হবে না, এমন এমন উইকেটে খেলা হয়েছে। আমরা জানতাম যে স্কুলে যাওয়ার মতো কমন, স্কুলে যাওয়ার আমরা বিকেলে এসে দেখবো। শুধু বাংলাদেশ না, জ্যাক ক্যালিসকে তো জীবনে দেখি নাই আউট হইতে। জ্যাক ক্যালিসকে শুধু রান মানে যখন কল্পনা করি জ্যাক ক্যালিস নামে কোনো দেখি নাই যে আউট হইতে, শুধু রানই করে, কোনো মনে হয় না যে কোথাও সে মানে স্ট্রাগল করতেছে, কোনো একটা স্ট্রাগলিং রিভার্স সুইং স্পেল বা কোনো একটা। এতটাই ফ্ল্যাট এরা ছিল যখন আমরা বড় হয়েছি, সেই তুলনায় আমরা এখন ক্রিকেট কভার করতেছি। আমি ব্লেসড যে আমি এই এরায় ক্রিকেট কভার করতেছি। একদম আপনি 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 জিম্বাবুয়ের এই 4 বোলারের যেই অ্যাটাকটা দেখলেন, আপনি ইউ উইল ফিল এক্সাইটেড। হ্যাঁ, যে নতুন ছেলেটা ডেবু হইলে 2 টেস্ট না 1 টেস্ট খেললো, হ্যাঁ মানে ও যে বোলিংটা করছে মানে আপনার কাছে মনে হবে না যে কোনো অ্যাঙ্গেল থেকে টপ 3 বিগ টেস্ট নেশন থেকে কোনো অংশে কম, উডল্যান্ড থেকে পরে বল এদিক ওদিক মুভ করতে ফ্যাসিনেটিং। আপনি এখন এই ও আপনি 4-4টা পেসার খেলাইতে পারতেছেন। জিম্বাবুয়ে হয়তো ব্যাটিং ওই লেভেলে না, বাংলাদেশে হয়তো ব্যাটিং ওই লেভেলে না, কিন্তু আপনি ওই 3 দিন খেলা দেখছেন, আপনি এই 3 দিন চোখ সরাতে পারেন না টিভি থেকে, আপনি কনস্ট্যান্টলি স্কোর চেক করছেন, বিকজ দেয়ার ইজ সামথিং গোয়িং অন। এই জিনিসগুলোর এই স্পার্কটা কন্ডিশনের কারণে বা বোলিং ডমিনেটেড এরা আসার কারণে এমনিতেই স্লোলি আসতেছিল 2017, 18, 19 এই সময় থেকে ওটা আরও বেশি এক্সাইটিং করছে হচ্ছে বেসবল। এটা আপনার ক্রেডিট তাকে দিতেই হবে। জানেন এখানে ধরো আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ যে এই জিনিসটাও একরকম, সে আমি একটু আগে যেটা বললাম যে নেসেসিটি বা ওরকম একটা কনটেক্সট থেকে আসছে। ধরো হ্যাঁ টি-20 প্রভাব আমরা সবাই বলি, বাট শুধু টি-20 না, মানে ক্রিকেটের এই এরাতে লিমিটেড ওভার বা ওই ব্যাটিং বা ধরো মানে ব্যাপারটা হচ্ছে যে ওই স্কিল সেট মানে ক্রিকেটারদের বা ব্যাটিংয়ের স্কিল সেট তো বদলায়। ওই সময় যেটা ছিল খুবই স্বাভাবিক না। ধরো এগেইন বেন ডাকেটের উদাহরণ তুমি যদি নাও,
যদি ওই রকম একটা টেস্ট ফর্মুলা বা এইভাবে টেস্ট খেলা যায় বা আমরা খেলবো এরকম যদি না হয়, তুমি বেন ড্যাকেটকে তো অ্যাকোমোডেট করতে পারবা না। কিন্তু বেন ড্যাকেট তো ইফেক্টিভ, সেটা তো দেখিয়েছে, মানে একটা নির্দিষ্ট টাইম লাইনে সে তো আসলে ওয়ার্ল্ডের টপ ওপেনার ছিল, মানে এখনও সে আবার ফর্ম ফিরে পাচ্ছে সব কিছু। সো তাহলে এই টাইপের ক্রিকেটারকে তুমি যদি অ্যাকোমোডেট করতে, এবং ভাই এটা স্বীকার করতে হবে ইটস ভেরি এন্টারটেইনিং, তাই না? তুমি চোখ সরাইতে পারবা না তো। হ্যাঁ, ওই জিনিসও আছে যে ব্লকের পরে ব্লক করে যাচ্ছে, দে আর প্লেইং আউট ফর এ ড্র, কিন্তু সেই জিনিসটা কিন্তু সবসময় হবে না। ড্র, হ্যাঁ, কন্টিনিউয়াস ওই জিনিস। আর তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, টি-20 প্রভাব থাকুক বা না থাকুক, যেটা যেভাবে বলতেছে সেই জিনিস থাকুক বা না থাকুক, এখন তো রেজাল্ট ওরিয়েন্টেড খেলা হয়, সেটা আরও আগের থেকে হচ্ছে না, মানে ওই জিনিসগুলা তখন কি, তখন কিন্তু এই জিনিসটা আরও বেশি মানে খাপে খাপ মিলে যায় আর কি, বুঝো নাই? সো এই ব্যাপারটা আসলে ক্রিকেটের একরকম ডিমান্ড ছিল, সেটা হয়তো অন্যরা কে কীভাবে ভাবতেছিল বা কী হচ্ছিল সেটা জানে না, কিন্তু এরকম একটা জিনিস সেই ডিমান্ডটা অন্যভাবে সেটাই মানে খুব ভালো আগে যেরকম যে ব্লক আতন ছিল, এখন বাস বলটা সেটা নতুন নতুন ডিমান্ড এখনো তোমার যদি হয়, না, আগে যেরকম আমরা হ্যাঁ মানে ওই সিচুয়েশন হয়, কারণ এখন বুঝতে হবে যে উইকেট থেকে শুরু করে অনেক কিছুই আসলে বলছে, তাই না? সো তুমি চাইলেও ওই জিনিস, যেমন ধরো মানে আর্লি 60s ওই সময়, মানে ড্রয়ের পরে টেস্ট ক্রিকেট একদম মানে অন্য লেভেলের বোরিং হয়ে গেছে। তখন ধরো রিচি বেনোকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, রিচি বেনো, ওই পাশে ফ্র্যাঙ্ক ওরেল, মানে তাদের একরকম নিজেরা আলোচনা করেই যে না, এইখান থেকে বেরিয়ে আসতে হবে ফর দ্য সেক অফ ক্রিকেট। ওই ব্রিসবেনের টাই কিন্তু তখনই, তাই নিয়ে তো মজার গল্প, বোঝো নাই? ওই গল্প তো ধরো আরও আছে, আমরা স্টোকস থেকে অনেক ওই পাশে চলে যাবো, কিন্তু ওই যে ওরকম একটা মানে এরকম তো ফেজ যায়, হ্যাঁ, সেটা ধরো যে কোনো স্পোর্টসে, সব স্পোর্টসেই যায়, ক্রিকেটেরও তো এই জিনিস যাবেই, সেক্ষেত্রে অবশ্যই সো ওই চেঞ্জিং টাইমে আমি মনে করি স্টোকস হচ্ছে টর্চ বেয়ার। একদম সামনে থাকবে। আতিফের সিগারেট শেষ মনে হয়। হ্যাঁ, শেষ, আমাদেরও শেষ। তো একটা টিপিক্যাল এন্ডিং দিয়ে আমরা স্টোকসের সুস্বাস্থ্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, কারণ ভদ্রলোক আবার কখন কোন পাবে যায় মারামারি করে। না বিপিএল এ কখনো আবার না, BPL এ? শেষ মানে বলি আর কি, শেষ ওইটা কিন্তু সে নিজে মারামারি করে না আসলে, বিস্টলের এটাই হোক, মানে হি ওয়াজ ইনভলভড অ্যাকচুয়ালি। হ্যাঁ, হি ওয়াজ ইনভলভ, মানে কারফিউ, হ্যাঁ, সেদিন যেমন একটা মজার বিষয় ওটা বলি আর কি, সে আর অ্যাটকিনসন ততক্ষণে ওই রিটায়ারমেন্টের ঘোষণা সব কিছু হয়ে গেছে, ওর ওই যে ওরকম ড্রামাটিক উইকেট, হ্যাঁ, সে যেটা দাবি করে, যেটা আমাকে তো উইকেট নিতেই হইতো, তাই না, পরের বলে যেহেতু ঘোষণা চলে আসছে, এরকম একটা ভাব। যাই হোক, ওগুলো সব হয়ে গেছে, দুইজন মিলে আলাপ করতেছে, আর মার্ক বুচার আর মাইক আতারটন সম্ভবত, হ্যাঁ, দুইজন মিলে আলাপ করতেছে যে কি আলোচনা করতে পারে ওরা, দুজন মিলে আচ্ছা ঠিক করতেছে। তো মানে আলোচনার ওই মানে মাইক আতারটনে কে বললো নির্যাসটা হতে পারে এরকম যে আমি এখন যখন ইচ্ছা তখন যেতে পারবো আর কি। তাই তো, ঠিক আছে। মানে এখন তো যা সমস্যা তোর হবে, কিন্তু মানে অ্যাটকিনসনের হবে, তুই তো খেলবি, কারফিউ টারফিউ, হ্যাঁ তুই তো খেলবি, আমার তো আর কারফিউ নাই। ঠিক আছে। থ্যাংক ইউ জুবের ভাই, থ্যাংক ইউ জেবু, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show